করতে হয় কোন সমাজের জন্য আমি পুলিশের কাজের কথা বলছি। আমরা বলি যে সমস্ত সমাজে গণতন্ত্র বলে ব্যবস্থা বিরাজ করে সেখানে পুলিশের কাজ কি। আমি একটা গল্প দিয়ে শুরু করি, কারণ উপদেশ অপেক্ষা শুনেছি উদাহরণ ভালো। তো উদাহরণটা হচ্ছে এই 1960-এর দশকের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম অঞ্চলে একবার প্রস্তাব আসলো পুলিশের বেতন বাড়াতে হবে। তখন আপত্তি আসলো অগ্নি নির্বাপন বিভাগ বা ফায়ার ডিপার্টমেন্ট থেকে, যে পুলিশের বেতন বাড়ানো যাবে না, তাদের যে ইউনিফর্ম আমাদেরও সেই ইউনিফর্ম, তারা যে কাজ করে আমরাও সে কাজ করি, সেটাতে জনগণের সম্পত্তি এবং জীবন রক্ষা করি। অন্য কারণে মেয়র সাহেব তখন পুলিশের বেতন বাড়াননি, কিন্তু প্রশ্নটা রয়ে গেল ফায়ার ডিপার্টমেন্টের কাজের সাথে পুলিশ ডিপার্টমেন্টের কাজের পার্থক্য কী। তা এক পণ্ডিতের লেখায় পড়লাম, মার্কিন দেশের এক অধ্যাপক যিনি পুলিশ বিষয়ে বিশেষজ্ঞ, উনি বললেন যে ফায়ার ডিপার্টমেন্ট জনগণের জানমাল রক্ষা করে, সেটা হলো নেহায়েতি প্রাকৃতিক কাজ, তার ভাষায়, অর্থাৎ ফিজিক্যাল প্রোটেকশন দেন। আর পুলিশকে যখন অপরাধ দমন করতে হয় তখন এটা ঠিক ফিজিক্যাল কাজে নিবদ্ধ থাকে না, এটা সামাজিক, অর্থনৈতিক এবং বলা যেতে পারে মনস্তাত্ত্বিক, রাজনৈতিক ব্যাপার। সুতরাং পুলিশের কাজ যদি বা ইউনিফর্ম একরকম সেরকম নয়। এইখানে প্রশ্নটা হচ্ছে পুলিশ কি কাজ করে। আমরা একটা কথা শুনেছি, ল অ্যান্ড অর্ডার। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর চমৎকার অনুবাদ করেছিলেন ওইটা, বিধি এবং ব্যবস্থা। বিধি এবং ব্যবস্থার মধ্যে মূল বক্তব্য হলো আমরা যদি এটাকে বিশেষ্য হিসেবে গ্রহণ করি, ল অর্ডার, তাহলে একটা অর্থ হয় বিধি এবং ব্যবস্থা। রবীন্দ্রনাথ ঠিকই বলেছিলেন, আমরা কথা কিন্তু অমুকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। এখন অর্ডার শব্দটাকে আপনি ভার্ব হিসেবে নিতে পারেন, ল অ্যান্ড অর্ডার মানে আইন প্রয়োগ, এই শব্দটা ব্যবহার করে এনফোর্সমেন্ট। তাতে দেখা যাচ্ছে যে বস্তুকে আমরা রাষ্ট্র বলি তার একটা শাখা হচ্ছে এই বল প্রয়োগ, এবং পুলিশ যেহেতু এই বল প্রয়োগের কাজটাই করেন, সুতরাং তাদের স্বাভাবিকভাবে এই কাজটা খুব জনপ্রিয় নয়। এখানে জনতার সাথে আপনার সম্পর্ক তৈরি হচ্ছে। আমরা সকলে ডিটেকটিভ স্টোরি পড়তে পছন্দ করি, পুলিশ কীভাবে গোয়েন্দাগিরি করে, অপরাধ দমন করে এবং ধরে, সেটা খুব ভালো। কিন্তু এটা যখন আমার উপরে এসে পড়ে তখন আমি তো এটা পছন্দ করব না। এইখানে আমি কোনো বিতর্ক করতে দাঁড়াইনি, কথা প্রসঙ্গ হয়। আমাদের আইজিপি সাহেব বললেন যে এই যে পিলের 1829 থেকে ইংল্যান্ডে পুলিশ গঠিত হয়েছে। আমরা যদি একটু খুঁটিয়ে দেখি পুলিশের উৎপত্তি, আমাদের দেশে এখন পুলিশ যে আইনে চলছে 1861 সালের আইন থেকে শুরু করে, আমরা সকলে জানি এটা ঔপনিবেশিক আইন। কিন্তু খোদ ইংল্যান্ড আইন কোথায় শিখেছিল পুলিশ আইন, সেটা তারা উপনিবেশ থেকে শিখেছিলেন, সেটা তাদের পাশের দেশ আয়ারল্যান্ড। 1814 সনে পিল তখন সচিব মাত্র পুলিশ বিভাগে, সেখান থেকেই তারা প্রথম আইরিশ কনস্টেবলরি করেছেন, পরে আইরিশ পুলিশ করেছেন, সেইটাই ইংল্যান্ডে প্রয়োগ করেছেন। তখন কাজ ছিল গরিবদের দমন করা। আপনি মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা 1776-এ যুক্তরাষ্ট্র হয়েছে, সেটা তার আগে 13টা কলোনি ছিল। সেইখানে আজ থেকে 300 বছর বেশি আগে 1721 সনে তারা যে পুলিশ প্রথম ফোর্স গঠন করে, সেখানে আদেশ ছিল পুলিশের কাজ কি বলে, প্রিভেন্ট দি ব্ল্যাকস ফ্রম ইনসারেক্টিং, কালোদের বিদ্রোহ দমন করা। এখন এই হচ্ছে রাষ্ট্রের যে ব্যবস্থা, যে ব্যবস্থায় আমাদের রাষ্ট্র এখন চলে, এই মূলনীতি কি। আমাদের একটা কনস্টিটিউশন আছে বটে, কিন্তু আমরা কনস্টিটিউশন অনুসারে চলি না। আমি দুটো কথাই বলবো শুধু। একটা হলো আমাদের যে সবাই নিউ লিবারালিজম বলে, এই বস্তুটা কি। আমি অনেককে জিজ্ঞাসা করছি, লিবারালিজম সবাই জানে, কিন্তু এটাকে নিউ বলে কেন, কখন থেকে নিউ শুরু হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটার অধীনেই আমরা চলছি, যদিও বা আমাদের একটা সংবিধান আছে কাগজ, সে অনুসারে চলি না। এবং সেইখান থেকে দেখা যায় আমাদের রাষ্ট্র, যেটার একটা শাখা হচ্ছে পুলিশ, রাষ্ট্র অপর শাখাটা কি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পত্রিকা, সহকারীদের জনমত গঠন করে, যেটাকে চমস্কি সাহেবরা নাম দিয়েছেন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। এই কনসেন্ট যখন মাঝে মাঝে ভেঙে পড়ে, আমাদের সাম্প্রতিক ঘটনা যা ঘটেছে 2024-এ, যেটা স্মরণে আমাদের এই অভূতপূর্ব অনুষ্ঠান আপনারা করছেন, সেটা কি, কনসেন্ট যখন ভেঙে পড়ে তখন তার খোল নলচে শুদ্ধ রাষ্ট্র দেখা যাচ্ছে রাষ্ট্র শুধু জোরের উপরেই টিকে থাকতে পারে না। যখন জোরের উপর মাত্র সে টিকে থাকে, জনসমর্থন যা যখন শূন্যের কাছাকাছি নেমে যাবে, হিমাঙ্কের নিচে নেমে যায়, তখন পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে। কিন্তু পৃথিবীতে এই পর্যন্ত যত রাষ্ট্র আছে বা ছিল, সবগুলিতেই পুলিশ লাগে, এবং পুলিশ কথার মধ্যে রাষ্ট্র কথাটা কিন্তু লুকিয়ে আছে।
গ্রিক শব্দ পলিস মানে রাষ্ট্র থেকেই আমরা পুলিশ কথাটা পেয়েছি, সেখান থেকে পলিসি এবং সব কিছু এসেছে, এখনও সেটাই চলছে। কিন্তু সমস্যা হচ্ছে পুলিশের সীমা কোথায়। আমি দুটো প্রবলেম বলি। আমরা পুলিশের যে দুটো কাজ, আমরা বলি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। যখন আপনি অপরাধীকে গ্রেপ্তার করেন এবং সোপর্দ করেন তখন এটা আদালতের হাতে চলে যায়। কিন্তু এখন প্রায় বলা হয় পুলিশের তরফ থেকে, যে কথাগুলি আমরা গুজব আকারে শুনেছি, যে আমাদের দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বা ফৌজদারি ব্যবস্থার উপর নির্ভর করা যায় না, কোর্ট জামিন দিয়ে দেয়, অপরাধী মুক্ত হয়ে যায়। কারণ আমাদের ব্রিটিশ আইনের প্রধান বাকবিধি হলো কি, বরঞ্চ নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়, অপরাধী বরঞ্চ ছাড়া পেয়ে যায়। এই কারণে তখন তারা পুলিশ অনেক বেশি উৎসাহী হয়ে ওঠে। তখন প্রুইডের ক্ষমতা যেটি নিয়ে তর্ক চলছে ভারতে, পাকিস্তানে এবং উপনিবেশ যত ছিল ব্রিটেনের সবগুলিতেই, যে এই প্রিভেন্টিভ ডিটেনশন। আমি স্পেশাল পাওয়ার অ্যাক্টের কথা বলছি না, ওইটা তো সরকারের ম্যাজিস্ট্রেট দিয়ে করবে। কিন্তু এই যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, যেটা দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এইটা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না, পুলিশ অফিসার কাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, সেই কুখ্যাত 54 ধারা। এটা সুপ্রিম কোর্টের হাইয়েস্ট ডিসিশন থাকা সত্ত্বেও এটা বাস্তবে প্রয়োগ হয় না। আমাদের বুকে হাত দিয়ে মনে করতে হবে যে পুলিশ এখন যে একটা অদ্ভুত অবস্থায় আছে, তার যে জনপ্রিয়তায় ভাটা পড়েছে, যেটুকু থাকা উচিত ছিল সে নেই, তার কারণ অনুসন্ধান করার মতো আমাদের উদার চিত্ত থাকা উচিত। তার মধ্যে আমরা সকলে বলছি পুলিশ দলীয় পুলিশ হয়ে যায়, সেটা তো বাহ্য, কিন্তু ভিতরে সমস্যা আছে। আমাদের পুলিশ আইন যে আমরা লিখতে পারি না, 1861 সনের পুলিশ আইন এবং তারপরে পুলিশ বিধি বেঙ্গল এগুলি যে চলছে, সেগুলির পদে পদে এই সমস্যা আছে। এমনকি সর্বশেষ সংস্কার কমিশনের রিপোর্ট, সেটা এক নজর দেখলাম, তারাও জিনিসটা আদৌ, আমি দুঃখের সাথে বলছি, উপলব্ধি করতে পারেননি। এই জন্য মাঝে মাঝে বোধহয় আমাদের আলোচনা হওয়া উচিত। এই সমস্ত পুলিশ সপ্তাহের যে ফর্মাল আলোচনা, এতে সব কথা বলার সময়ও নাই এবং বলা হয়তো উচিতও নয়, তবে অনেক কথা আছে অকথিত যেগুলি খোলাখুলি আলোচনা হওয়া উচিত। এটা বলছি, কাজ তো দুটোই। কোর্ট যখন শাস্তি দেবে, যখন পিউনিটিভ ইনকারসারেশন হবে, মার্কিন যুক্তরাষ্ট্রে যা হচ্ছে এখন মাস ইনকারসারেশন, হাজার হাজার লোকে বন্দি করে রাখছে, এবং সেখানে যে ইনজাস্টিস, সেটা তো তার কলোনিয়াল আমল থেকে হয়েছে। সেখানে কালোদেরকে দমন করার জন্যে অ্যাক্রস দ্য ক্লাস সকল সাদাকে ঐক্যবদ্ধ করা হবে এবং কালোদেরকেই চিহ্নিত করা হচ্ছে। আমি কালো এবং আদার কালার সব বলছি একসাথে। এই জিনিসটা উপলব্ধি না করলে মার্কিন যুক্তরাষ্ট্র বলে কি, ফাংশন অফ পুলিশ ইন এ ডেমোক্রেটিক সোসাইটি। তাহলে যেখানে পুলিশ নিজে জনগণকে রক্ষা করতে যায়, যে কারণে সে বলছে ফায়ার ডিপার্টমেন্টের চাইতে আমাদের কাজটা আলাদা, কারণ আমরা সমাজকে রক্ষা করি, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় একটা ব্যঙ্গচিত্রের মতো হয়েছে। অত সকলেই তো আমরা বলি মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক সমাজ, কিন্তু গণতন্ত্রের চেয়েও এটা বেশি ধনতান্ত্রিক সমাজ, যে কারণে সেখানে অবিচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এবং তারা আগে ছিল কি, তাদের প্রথমে স্লেভারি, তারপর ছিল সেগ্রিগেশন। এখন কি হয়েছে, এখন বলে তাদের এটা আগে ছিল টু মেনটেন দ্য কালার লাইন, দ্যাট ওয়াজ দ্য চিফ ফাংশন অফ দ্য পুলিশ, নট টু স্টাবলিশ জাস্টিস। কিন্তু সেটাকেই জাস্টিস বলা হতো। এখন কি করে, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রিক্রুটমেন্ট পলিসি কালার ব্লাইন্ড। কালো লোক রাষ্ট্রপতি হয়, কালো লোক সেনাবাহিনীর প্রধান হয়, কালো লোক পুলিশ চিফ হয়, এবং আমাদের এখন ইউটিউব ভরে গেছে কালোরা কীভাবে সেখানে FBI অফিসার হিসেবে সাদাদেরকেও আক্রমণ করছে। কিন্তু আসল সত্য তো সেটা সেই প্রচারণায় পাওয়া যাবে না, ওটা তো ফিকশান। আসল সত্য হচ্ছে এখনও সেটা আনজাস্ট সোসাইটি, সেটা দেখলেই বোঝা যায়। কালোরা সেখানে জনগণের শতকরা 15 জন হবে না, কিন্তু জেলখানা শতকরা 75 জন কালোরাই। আমি এই তথ্যগুলো যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে সেটাকে, অথচ মুখে আমরা গণতান্ত্রিক সমাজ বলছি। আমি শেষ কথা এখন ফিরে আসি। এই সমাজকে যেই পদ্ধতিতে চলে এটাকে লিবারেল বলা হয়। ইংল্যান্ডের রাজতন্ত্র বিরোধী আন্দোলন, ফরাসি দেশের রাজতন্ত্র বিরোধী আন্দোলন, যেগুলোকে আমরা বিপ্লব বলি, সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে পর্যন্ত, এমনকি 1914 সনের প্রথম মহাযুদ্ধ লাগা পর্যন্ত যে পরিস্থিতি চলতো, সেটার মানে কি, এটার নাম ছিল লিবারেল নীতি বা লিবারেলিজম। লিবারেল নীতি মানেটা কি, ব্যক্তির স্বাধীনতা সর্বোচ্চ, সেখানে সমাজের কার কী ক্ষতি হলো, কোন শ্রেণী কত দূর এগিয়ে গেল, এটা আলোচ্য বিষয় নয়। কিন্তু এই নীতির কন্ট্রাডিকশন হলো কি, সকলেই বলে কলোনি তোমাদের থাকবে কেন একা, হে ফরাসি, হে ওলন্দাজ, হে ইংরেজ, জার্মানি এবং ইটালির মতো দেশগুলি এগিয়ে আসলো, তারাও কলোনি চায়। এই যে আফ্রিকা নিয়ে খেয়েই বা ভাগাভাগি, 1885 সনের বার্লিন সম্মেলন, আফ্রিকাকে ভাগ করে নিতে হবে তাদের মধ্যে দখল করার জন্য, সেইটা 30 বছরের পরিণতিতে প্রথম মহাযুদ্ধ দেখা দিল। সেই যুদ্ধ 32 বছর চলেছে।
আমরা প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধ ভাগ করে থাকি বটে, কিন্তু এই যুদ্ধ 1914 সনে শুরু হয়ে 1945 সন নাগাদ শেষ হয়। তাতে একটা ভাগ্য নির্ধারণের খেলা হয় কি, ওই যেটাকে আমরা লিবারালিজম বলেছিলাম সেটার পরিণতিতে এটা হয়েছে। সেটা হচ্ছে আমরা হিটলারকে যে কারণে সমালোচনা করেছি, যে অত্যাচারের জন্য, সেটা কী জন্যে? জনগণের উপর ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার জন্যে নয়, ইউরোপীয় জনগণের উপর ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার জন্যে। কারণ ফ্যাসিবাদ বলতে যে কলা কৌশলগুলো ইটালি এবং জার্মানিতে বিকশিত হয়েছে, স্পেনে বিকশিত হয়েছে দুই মহাযুদ্ধের মাঝামাঝি, আমি একই যুদ্ধের মধ্যস্থানে, সেগুলো তারা আফ্রিকায় 300 বছর ধরে করেছে, তারা আমেরিকায় 400 বছর ধরে করেছে, এবং এশিয়াতেও তারা 200 বছর ধরে এগুলি করেছে। কিন্তু এটার জন্য কেউ হিটলারকে দোষী করে না। হিটলার যে দোষটা করেছে, ইংল্যান্ড, ফ্রান্স, ওলন্দাজরা একই কাজই করেছে, এবং তাদের পুলিশ নীতি ছিল সেই ঔপনিবেশিক নীতির সাথে। দাসপ্রথা বজায় রাখার জন্যে, কালোদেরকে দূরে রাখার জন্যে, তারা যেন ভোট দিতে না পারে। এখন তারা বলছে আমরা খুব গণতান্ত্রিক, এখন তো তারা গলা টিপে ধরে বলছে আই ক্যানট ব্রিথ। এটা এখন চলছে না মার্কিন যুক্তরাষ্ট্রে।